আজকের এই সুবিশাল জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী সহ মূল উদ্যোক্তাদের মধ্যে অন্যতম আমার সহকর্মী সহযোদ্ধা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৈকত চ্যাটার্জি থেকে শুরু করে সকল বিধায়কগণ, পঞ্চায়েত স্তরের সকল নির্বাচিত প্রতিনিধি, জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি থেকে শুরু করে দলীয় পদাধিকারী যারা রয়েছেন, আমি সময়ের প্রতিকূলতার কারণে সময় সংক্ষেপ এবং দীর্ঘক্ষণ ধরে এখানে মানুষ এসে উপস্থিত হয়েছে। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং আমি বারে বারে মনে করি যে আপনারাই আমাদের দলের সম্পদ। তাই আপনাদের কষ্ট দিয়ে আমি ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। সকলের নাম যদি আমি আলাদা করে নিতে পারতাম আমার থেকে খুশি হয়তো কেউ হতো না। কিন্তু এখন প্রায় বেলা 2টো বাজে, 12টা, 11:30 থেকে জমায়েত শুরু হয়েছে। একটা জিনিস দায়িত্ব নিয়ে বলা যেতে পারে, বিকেল 5টায় মিটিং হয়, 7টায় মিটিং হয়, সকাল 10টায় মিটিং হয়, বেলা 4টেয় মিটিং হয়, কিন্তু দুপুর 2টোর সময় যারা মিটিং এ আসে তারা ভাষণ শুনতে আসে না। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 23 তারিখ বিজেপিকে উৎখাত করে নতুন একটা সরকার দিল্লির বুকে প্রতিষ্ঠা করতে হবে। রোদের তীব্র তাপদাহকে উপেক্ষা করে এই গরম, এই 38 ডিগ্রি, 40 ডিগ্রি, 42 ডিগ্রি গরমে যারা রুমাল দিয়ে হাওয়া করছে, ঘাম মুছছে, দাঁড়িয়ে আছে, বসার জায়গা নেই, তাও সভায় এসছে। এই ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং যে ভালোবাসা, যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আবদ্ধ করেছেন আজকে আমাদের, আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে আগামী 18 তারিখ ভোট তো আপনারা দেবেনই। 23 তারিখ ভোট বাক্স খুললে ভারতীয় জনতা পার্টিকে জলপাইগুড়ির মাটিতে কোথাও দেখা যাবে না। এবং আজকে আমাদের সবার মূল যে বিষয়, যে কারণে আমরা এখানে সমবেত হয়েছি, সংগঠিত হয়েছি, মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য, স্নেহধন্য প্রার্থী সম্মানীয় বিজয় চন্দ্র বর্মন দ্বিতীয়বারের জন্য আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, অভিনন্দনকে পাথেয় করে, পথ চলার প্রেরণা করে জোড়া ফুল প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে। ভোটটা তো আপনারা বিজয় চন্দ্র বর্মনকে দেবেন, কিন্তু মাথায় রাখবেন আজকের লোকসভা নির্বাচনের সাথে 2014 সালের লোকসভা নির্বাচন বা 2009 সালের লোকসভা নির্বাচনের মধ্যে একটা আকাশ পাতাল গুরুত্ব বা পার্থক্য রয়েছে। 2014 সালে আমরা যখন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, আমরা বলেছিলাম যে আমাদের এই সামগ্রিক লড়াই মানুষকে সংঘবদ্ধ করে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত কংগ্রেস, সাম্প্রদায়িক বিজেপি এবং সন্ত্রাসবাদী হারমাত সিপিএম এর বিরুদ্ধে। আজকের লড়াইটা মাথায় রাখবেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী যত রাজনৈতিক দল আছে সবাই বশ্যতা স্বীকার করেছে, আত্মসমর্পণ করেছে। মমতা ব্যানার্জি একমাত্র প্রতিবাদ করে গেছে, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বারে বারে প্রমাণ করে বাংলার সম্মান কোনোদিন কালিমালিপ্ত বা কুলসিত হতে দেয়নি। যে বাংলার মাটি নবজাগরণের পথ দেখিয়েছিল, যে বাংলার মাটি স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের সব পথ দেখিয়েছিল, দিশা দেখিয়েছিল, যে বাংলার মাটি একের পর এক গণ আন্দোলনের সাক্ষী রয়েছে, সেই বাংলার মাটিকে হাজার চেষ্টা করেও তারা অর্থের বিনিময়ে গেরুয়া করতে পারেন। যারা রাজনৈতিকভাবে লড়াই করতে পারে না তারা ধর্মের ভরসায় লড়াই করে। আমি মনে করি আমি একজন হিন্দু, আমি নিশ্চিতভাবে আমার ধর্ম বাড়িতে করব। আমার ধর্ম কোনোদিন আমাকে বিভাজনের রাজনীতি শেখায়নি। আমি স্বামী বিবেকানন্দ হিন্দুত্বে বিশ্বাস করি। আমি যোগী আদিত্যনাথ আর অমিত শাহ আর নরেন্দ্র মোদীর ভাওতা হিন্দুত্বে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমার ধর্ম কোনোদিন ভেঙে দাও, গুড়িয়ে দাও এর কথা শেখায়নি। আমি সকালে উঠে সূর্য নমস্কার করি, আমি ব্রাহ্মণের ছেলে গায়ত্রী মন্ত্র জপ করি, আমি দুর্গাপূজার সময় চণ্ডী স্তব করি, আর আমি ঈদের সময় আমার সংখ্যালঘু ভাই বোনদের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়াও চাই। আমার ধর্ম আমি বাড়িতে করব। আমি হিন্দু হলে মা কালীর কাছে প্রার্থনা করব, মা দুর্গার আরাধনা করব, মা শ্বেতবার বন্দনা করব, অন্নপূর্ণা মায়ের পুজো করব, উপোস রাখবো। আমি যদি মুসলমান হই আমি আমার ধর্ম বাড়িতে করব। আমি যদি খ্রিস্টান হই
আমি প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করব, বড়দিনে প্রে করব। আমি যদি শিখ হই, আমি গুরুদ্বারায় গিয়ে প্রার্থনা করব, পুজো করব, আরাধনা করব। কিন্তু মানুষ যখন আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে, পঞ্চায়েতে জিতিয়েছে, এমপি করেছে, আমি ধর্ম মানুষের সামনে করব না। আমার একটাই ধর্ম তখন থাকবে, সেই ধর্ম হবে মানব ধর্ম। কে কন্যাশ্রী পাচ্ছে, কে যুবশ্রী পাচ্ছে, কোথায় গতিধারা হচ্ছে, কোথায় রাস্তাঘাট হচ্ছে, কোথায় জল পৌঁছেছে, কোথায় আলো লাগছে, এটাই সুনিশ্চিত করা আমাদের একমাত্র কাজ। যারা 34 বছর মানুষের পাশে দাঁড়ায়নি, 5 বছর আচ্ছে দিনের নাম করে সরকার চালিয়ে আজকে 5 বছর অতিক্রম হতে চললো, আর একটা নির্বাচন চলে এসছে। কোনদিন এদেরকে মানুষের পাশে দেখা যায়নি। বাঁশের খুঁটি পুঁতে 20 ওয়াটের বাল্ব লাগানোর ক্ষমতা নেই, গ্রামে গঞ্জে একটা সাবমার্সিবল টিউবওয়েল লাগানোর ক্ষমতা নেই, 10 মিটার কংক্রিট সিমেন্টের রাস্তা করার ক্ষমতা নেই, মানুষকে একটা তিরপল দেয় না, মানুষকে উৎসবের সময় একটা বস্ত্র দেয় না। যারা এমনকি পাড়ার চায়ের দোকানে একটা কুকুরকেও কোনোদিন বিস্কুট খাওয়ায়নি, তাদের কাছে তৃণমূল কংগ্রেসকে সংহতি, ধর্ম নিরপেক্ষতা আর মানব সেবার কথা শিখতে হবে না। আমরা জানি আমাদের নেত্রী বারে বারে আমাদের স্বামী বিবেকানন্দের আদর্শে পথ চলার কথা শিখিয়েছে, জীব সেবাই শিব সেবা। আর স্বামীজি বলে গেছিল, বহুরূপে সম্মুখে তোমারে চারি, কোথায় খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তা না করে আজকে হিন্দু ধর্মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা বিভাজনের রাজনীতি শুরু করেছে। 2014 সালে যেই স্বামী বিবেকানন্দর ছবি সামনে রেখে সারা ভারতবর্ষ দখল করেছিল, প্রধানমন্ত্রী হওয়ার পর আমাদের অন্যতম ধর্মীয় পীঠস্থান বেলুর মঠকে ন্যূনতম সম্মান, মর্যাদা, স্বীকৃতি পর্যন্ত এই ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীর সরকার দেয়নি। আমাদের বাংলাকে বলেছিল কোটি কোটি টাকা দেবো, রাস্তা দেবো, 2 কোটি বেকারের চাকরি দেবো, তারপর বুড়ো আঙ্গুল কাঁচকলা দেখিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি ছিল বলে বাংলার মানুষকে পেটে মারতে পারেনি। আর যতদিন মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস থাকবে, আমি আবার বলে যাই, তোমাদের ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জির কেশাগ্র স্পর্শ করে দেখাও, বাংলার মানুষ কত ধানে কত চাল বুঝে নেবে। আমরা গাদ্দার নই, কয়েকটা গাদ্দার ছিল, তাদেরকে আমরা উচ্ছিষ্ট বানিয়ে ডাস্টবিনে আর ভ্যাটের বাক্সে ফেলে দিয়েছি। তাদেরকে নিয়ে ভারতীয় জনতা পার্টি মাতামাতি করছে। তাদের এমনই করুণ পরিণতি। প্রধানমন্ত্রী বলছে কি যে আমি চৌকিদার, আর সেই চৌকিদার কুচবিহারে একজন স্মাগলারের হাত ধরে বলছে একে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা জয়ী করুন। মানে স্মাগলারও চৌকিদার, চোরও চৌকিদার, 2 নম্বরীয় চৌকিদার, ভাওতাবাজও চৌকিদার, ডাকাতও চৌকিদার। যত চোর ছাচ্চোর 2 নম্বরী গুলোর একটাই ঠিকানা, ভারতীয় জনতা পার্টি। আর পচা পদ্মের এমনই জাদু, জয়েন করলে চোর সাধু, এটা তারা প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু মানুষ তার বিরুদ্ধে জবাব দিয়েছে। তারা বলেছে 22টা আসন পাবো। আমি ক্যামেরায় অন রেকর্ড বলে যাচ্ছি, মমতা ব্যানার্জি 42-এ ডাক দিয়েছে। 23 তারিখ ভোট বাক্স খুলবে, কত ধানে কত চাল, আর তৃণমূলের সাথে মানুষ রয়েছে না বিজেপি সিপিএম এর সাথে রয়েছে, সেটা মানুষ প্রমাণ করে দেবে। আমি ক্যামেরায় বলে যাচ্ছি, অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার যদি ক্ষমতা থাকে অন রেকর্ড শুনে রাখুন, আপনাদেরকে 2 থেকে 7-এর দোরগোড়াও আমরা পার করতে দেবো না। সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলিয়ে 2-4টে আসন জোর জবরদস্তি আপনারা ভাবছেন সন্ত্রাস করে ভোট করে আমরা জিতবো, আমরা তাও হতে দেবো না। আপনার ক্ষমতা থাকলে
আপনি বলুন, আপনি যদি 20টার নিচে আসন পান, আপনি কান ধরে বাংলার মানুষের কাছে অন ক্যামেরা উদ্বাস করবেন। আর আপনি যদি 20টার বেশি পান, আমি অন ক্যামেরা কান ধরে বাংলার মানুষের কাছে উদ্বাস করব। আমরা সারাক্ষণ মানুষের পাশে থাকি, আমি সর্বক্ষণের মানুষের কর্মী। খালি এয়ার কন্ডিশন রুমে বসে বড় বড় ভাষণ আর প্রাইভেট জেটে করে সারা বিশ্ব ভ্রমণ, এটা রাজনীতি নয়। নরেন্দ্র মোদী 2014 সালে বলেছিল আমি চা বিক্রি করি। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কোনদিন চা বিক্রি করতে দেখিনি। এখন বলছে সে নাকি চৌকিদার। আমরা ভারতের প্রধানমন্ত্রীর চৌকিদারও দেখেছি, তিনি চাও বিক্রি করেননি, তিনি চৌকিদারিও করেননি। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন 20 মে 2011, প্রায় 7.5 বছর অতিক্রম করেছে। আজও মুখ্যমন্ত্রী বাংলার টালির ছাদের ঘরের তলায় থেকে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করেছে। এটা প্রমাণিত। আমরা ভারতবর্ষের মুখ্যমন্ত্রীকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কোনদিন চা বিক্রি করতে দেখিনি। বাংলার মুখ্যমন্ত্রীকে আজও হাওয়াই চপ্পল পরে গ্রাম থেকে গ্রাম, অঞ্চল থেকে অঞ্চল পরিদর্শন করতে দেখেছি। তারা তথাকথিত হিন্দু ধর্মের ধারকার বাহক বলে নিজেদেরকে দাবি করে। আমি জিজ্ঞেস করতে চাই সেই হিন্দুদের তথাকথিত রক্ষাকর্তা গুলোকে, যে আপনারা হিন্দু ধর্মের জন্য কোন কাজটি করেছেন। আপনারা জেনে রাখুন, উপরে চলে রাফাল বিক্রি করে দিয়েছে, আর নিচে গঙ্গাও বিক্রি করে দিয়েছে। আমরা কংগ্রেসের সময় বলতাম 2Gর সরকার আকাশের তরঙ্গ বিক্রি করেছে, আর কয়লা কেলেঙ্কারি মাটির নিচের কয়লা বেচে দিয়েছে। আর ভারতীয় জনতা পার্টি একদিকে গঙ্গা বিক্রি করে দিয়েছে, আর একদিকে রাফালে দুর্নীতি করেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে মেক ইন ইন্ডিয়া, মানে কি ভারতবর্ষে বানাও, আর নিজে জার্মানি থেকে গাড়ি এনে তাতে ভ্রমণ করছে। 3000 কোটি টাকা সরকার বল্লভভাই পটেলের মূর্তি সামগ্রী আসছে কোথা থেকে? চায়না থেকে। বুলেট ট্রেন আসছে কোথা থেকে? জাপান থেকে। আর রাফাল আসছে কোথা থেকে? ইতালি থেকে। এই হচ্ছে নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়ার নিদর্শন। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদীর মধ্যে পার্থক্য। আপনারা বারে বারে তৃণমূল কংগ্রেসকে এই জেলার মানুষ সমর্থন করেছেন। মমতা ব্যানার্জি বলেছিল জলপাইগুড়িতে আলাদা সার্কিট বেঞ্চ তৈরি করার কথা, আমরা করেছি। আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ, আমরা মেডিকেল কলেজ, আমরা রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়ে আলাদা একাডেমি প্রতিষ্ঠিত করেছি, ITI হয়েছে। আর নরেন্দ্র মোদী কি বলেছিল যে 15 লক্ষ টাকা করে আমি সবার ব্যাংক অ্যাকাউন্টে দেবো। এখানে প্রায় 30,000 মানুষ রয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের বাড়িতে কি 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে? কার ঢুকেছে ভাই? একটু হাত তুলে বলো। কেউ পায়নি। কিন্তু আজকে কন্যাশ্রীর টাকা আপনারা পেয়েছেন, আপনারা যুবশ্রীর টাকা পেয়েছেন, আপনারা রূপশ্রীর টাকা পেয়েছেন, আপনারা সবুজ সাথী সাইকেল পেয়েছেন। একটা বাচ্চা জন্মালে সবুজ শ্রী গাছ পাচ্ছে, আর কেউ যদি মারা যাচ্ছে তাহলে তার পরলোক গমন প্রক্রিয়াটা আমরা সমব্যথী এবং বৈতরণীর মাধ্যমে সম্পূর্ণ করছি। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই আমি জলপাইগুড়ির মানুষের কাছে বিনম্র চিত্তে আবেদন জানিয়ে যাব যে আগামী 18 তারিখ ভোটটা মাথায় রাখবেন। তৃণমূল কংগ্রেস, CPM, বিজেপির নয়। ভোটটা বাংলার সম্মান, বাংলার অধিকার, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য রক্ষা করার লড়াই। 2014 সালে নরেন্দ্র মোদী যখন বলল আমি দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী, যেই গুজরাট থেকে উঠে এসেছিল, সেই গুজরাটের কি করুণ পরিণতি আপনারা দেখেছেন। কিন্তু সেই গুজরাটও তখন 26টি আসনের মধ্যে 26টি আসন নরেন্দ্র মোদীকে দিয়েছিল। তাহলে গুজরাট যদি পারে, আমার বাংলা কেন পারবে না? আমার বাংলায় তো 42 রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বাংলা, রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, স্বামী বিবেকানন্দর বাংলা, বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসুর বাংলা।
এই বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের বলেছিল স্বাধীনতার আগে, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। আর মমতা ব্যানার্জি আপনাদের বলছে, তুমি আমাকে 42-42 দাও, 23 মের পর আমি তোমাকে একটা নতুন প্রগতিশীল শান্তিপ্রিয় ভারতবর্ষ দেবো। এই সুযোগ হাতছাড়া করবেন না। আমি আবার বলছি, সিপিএম কংগ্রেসকে ভোট দিলে ভোটটা নষ্ট। লড়াইটা সাম্প্রদায়িক মোদী আর বাংলার অগ্নিকন্যা দিদি। মমতা ব্যানার্জির হাত শক্ত করুন। যে সমীক্ষা দেখাচ্ছে সেখানে দেখেছেন ভারতীয় জনতা পার্টি আগামী দিন ক্ষমতায় আসছে না। আমার মা বোনেরা এখানে রয়েছে, আমি আপনাদের যদি জিজ্ঞেস করি যে 3 মাস আগে রান্নার গ্যাসের দাম কত ছিল, আপনারা বলবেন 970 টাকা। আজকে রান্নার গ্যাসের দাম কত? 750 টাকা। 5 বছর আগে রান্নার গ্যাসের দাম কত ছিল? 402 টাকা। তাহলে 402 টাকার গ্যাসটা 2018 সালের নভেম্বর মাসে হঠাৎ করে 977 টাকা, আর 2019 সালের এপ্রিল মাসে 750 টাকা কেন? তার কারণ 2018 নভেম্বর অব্দি ভারতীয় জনতা পার্টি জিতেছিল, আর 2018 নভেম্বরের পর ভারতীয় জনতা পার্টি মুখ থুবড়ে পড়েছে। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, ঠেলায় না পড়বে বিড়াল গাছে ওঠে না। সুতরাং এটা প্রতিষ্ঠিত। বিজেপি যত হেরেছে রান্নার গ্যাসের দাম কমেছে, বিজেপি যত হেরেছে জিএসটি কমেছে, বিজেপি যত হেরেছে পেট্রোল কমেছে, বিজেপি যত হেরেছে ডিজেলের দাম কমেছে। আজকে কেরোসিন তেল 5 বছর আগে 16 টাকা লিটার ছিল, আজকে 33 টাকা লিটার। পেট্রোল 38 টাকা লিটার ছিল, আজকে প্রায় 68 টাকা লিটার। ডিজেল, পেট্রোল ছিল 48 টাকা লিটার, আজকে 78 টাকা লিটার। ডিজেল প্রায় 38 টাকা লিটার ছিল, আজকে প্রায় 65 টাকা লিটার। আটার দাম কোথায় ছিল, আজকে আটার দাম কোথায়? 2 টাকার রেলের প্ল্যাটফর্ম টিকিট আজকে 20 টাকা। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির গরিব দরদি সরকারের উদাহরণ। আমি আপনাদের খালি একটা কথা বলবো, একটা আবেদন রাখবো, যে আপনারা ভোট দেবেন। আমার এখানে যুব সমাজের প্রতিনিধিরা আছে, 18 থেকে শুরু করে 30-এর মধ্যে কারা আছে হাত তোলো, হাত তোলো, আমি দেখতে চাই। আমার মায়েরা হাত তুলুন, হাত তুলুন। আমি আপনাদের কাছে করজোড়ে নতমস্তকে একটা আবেদন রাখবো, যে আপনার প্রথম ভোট বাংলার পক্ষে যাবে না বাংলার বিপক্ষে যাবে। আপনার এই মূল্যবান ভোট বাংলার সংস্কৃতি রক্ষার পক্ষে থাকবে না দিল্লির জুলুমবাজির পক্ষে থাকবে, এই সিদ্ধান্তটা আপনাকে আজকে এখান থেকে নিয়ে বাড়ি ফিরতে হবে। 23শে মে ভোট বাক্স খুলবে, ফল ঘোষণা হবে। 23শে মে পরের দিনটি হচ্ছে 24শে মে। 24শে মে থেকে শুরু করে 30শে মে অব্দি, অর্থাৎ 1 সপ্তাহ 6 দিন 7 দিন 8 দিনের মধ্যে নতুন সরকার গঠন হবে। নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরা থাকবে, নতুন সরকার গঠন হবে। তারপরের দিনটা হচ্ছে 1 জুন। 1 জুন রান্নার গ্যাসের দামটা আবার 400 টাকায় আসবে না, এক ধাক্কায় 2000 হবে। এই সিদ্ধান্তটা আজকে আপনাদের এই সভা থেকে নিয়ে বাড়ি ফিরতে হবে। 1 জুন কেরোসিন তেল আবার 20 টাকায় আসবে না, এক ধাক্কায় 50 টাকা লিটার হবে, সেই সিদ্ধান্তটা আজকে নিয়ে বাড়ি ফিরতে হবে। 1 জুন পেট্রোল আবার সেঞ্চুরি করবে না, পেট্রোল আবার 60-এর কাছে নেমে আসবে, সেই সিদ্ধান্তটা আজকে নিয়ে বাড়ি ফিরতে হবে। রেলের প্ল্যাটফর্ম টিকিট আবার 2 টাকা হবে না 50 টাকা হবে, সেই সিদ্ধান্তটা আজকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আমি শুধু আপনাদের এটুকু বলে যাচ্ছি, যারা সেনার নামে ভোট চায়, এখানে আমার যুব সমাজের প্রতিনিধিরা আছে। 3 দিন আগে প্রধানমন্ত্রী সভা করে বলছে সেনার জন্য আপনারা আমাকে ভোট দিন, বিজেপিকে ভোট দিন। মানে এর থেকে নিকৃষ্টতম, এর থেকে নির্লজ্জতম, এর থেকে নিষ্ঠুর, যারা নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ভারতবর্ষের বীর যোদ্ধা সৈনিকদের মৃত্যুকে ব্যবহার করছে, আমি মনে করি না এর থেকে নিকৃষ্ট কেউ হতে পারে। এটা বেদনাদায়ক, এটা মর্মান্তিক, এটা দুর্ভাগ্যজনক। আমি এখানে জিজ্ঞেস করতে চাই, আপনারা জানেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কে প্রার্থী হয়েছে? কেউ জানে না। তার কারণ কি জানেন? এখানে মিডিয়া রয়েছে কিন্তু কেউ দেখাবে না, কারণ ক্ষমতা নেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা কথা বলা। আমাদের রয়েছে,
চোরকে 1000 বার চোর বলবো, 10,000 বার চোর বলবো, 1,00,000 বার চোর বলবো। তোর বুকের যদি পাটা থাকে আমাকে অ্যারেস্ট করবি, অ্যারেস্ট করে জেলে ঢুকাবি, কত ধানে কত চাল আমরা বুঝে নেব। এখানে মিডিয়া রয়েছে 10 জন। আমি আপনাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করতে চাই, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অন্যতম যিনি প্রার্থী হয়েছেন তার নাম কেউ বলতে পারবে? বারাণসী থেকে দাঁড়িয়েছে তেজ বাহাদুর কে? দেখুন এখানে কয়েকজন জানে, তার মানে কোথায় দেখেছো? আমি যদি বলি বলবে সোশ্যাল মিডিয়ায় দেখেছো, তাই তো? 2 বছর আগে ফেসবুকে একটা ভিডিও বেরিয়েছিল, সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের একজন জওয়ান ভারতীয় সেনার মধ্যে কি নিপীড়িত, বঞ্চিত, বিতাড়িত, অত্যাচারিত, শোষিত, লাঞ্ছিত অবস্থায় এদের জীবন যাপন করতে হয় তার তথ্য চিত্র সমেত তুলে ধরেছিল, ভিডিও রিলিজ করে। যে কাঠের মতো শক্ত রুটি এদেরকে খেতে হয়, বরফের মতো ঠান্ডা ডাল এদেরকে দেয়, মানে কুকুর বিড়ালেরকেও আমরা এই খাবার দিই না। আর ভারতবর্ষের সীমান্তে দাঁড়িয়ে নিজের জীবন বিপন্ন করে যারা দেশের গরিমা, দেশের ঐতিহ্য রক্ষা করছে, তাদেরকে এই সরকার, নরেন্দ্র মোদী সরকার খেতে দেয়। শুধুমাত্র ভিডিওটা রিলিজ করেছিল বলে তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল নরেন্দ্র মোদী সরকার। তার নাম কি? তেজ বাহাদুর। সেই বর্ডার সিকিউরিটি ফোর্সের বীর জওয়ান আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রধান প্রতিদ্বন্দ্বী, বারাণসী থেকে লড়ছে। এরা সেনা ভালোবাসে, পাকিস্তানের মুসলমানের কথা বলে। পরশুদিন ইমরান খান বলছে আমাদের নরেন্দ্র মোদীকে দরকার, বলেছে কি বলেনি? এবারে আমি আমার হিন্দু ভাইদের জিজ্ঞেস করবো যারা ফেট্টি বেঁধে রাস্তায় নেমে জয় শ্রীরাম বলেছিলেন, যে তোমার আমাদের দেশের প্রধান শত্রু পাকিস্তান, এটা সর্বজন বিদিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে আমাদের নরেন্দ্র মোদী চাই, আইএসআই বলছে নরেন্দ্র মোদী চাই, ললিত মোদী বলছে নরেন্দ্র মোদী চাই, নীরব মোদী বলছে নরেন্দ্র মোদী চাই, বিজয় মালিয়া বলছে নরেন্দ্র মোদী চাই, দাঙ্গাবাজরা বলছে নরেন্দ্র মোদী চাই, স্মাগলাররা বলছে নরেন্দ্র মোদী চাই, আর খেতে খাওয়া মানুষরা বলছে মমতা ব্যানার্জি চাই। জলপাইগুড়ি মানুষ কাকে জেতাবে? আমি এই সিদ্ধান্তটা আপনাদের উপর ছেড়ে দিয়ে গেলাম। খালি মাথায় ফেটটি বেড়ে জয় শ্রীরামের রাজনীতি আর চলছে না। এখন সেনার নামে এরা ভোট চাইতে নেমেছে। বিএসএফ আসবে, সিআরপিএফ আসবে, সিআইএসএফ আসবে, এদের ডিউটি এরা করবে। উন্নয়নের নিরিখে মানুষ ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করবে। আমি আপনাদের বলছি, ভারতবর্ষে কেউ চায় না নরেন্দ্র মোদী আসুক। শুধুমাত্র চোর, ছ্যাচোর, চিটিংবাজ, 2 নম্বরী যত চোর ডাকাতেরা আছে তারা চায় নরেন্দ্র মোদী আসুক। আমি ঠিক বলছি না ভুল বলছি? আমি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি। আমার যুব সমাজকে আমি জিজ্ঞেস করবো, যারা প্রথমবার ভোট দেবে এই নির্বাচনে, তোমাদের ভোটটা বাংলার পক্ষে না বাংলার বিপক্ষে? তোমাদের ভোটটা জলপাইগুড়ির পক্ষে না জলপাইগুড়ির বিপক্ষে? তোমাদের ভোটটা এই মাটির সংহতি, এই কৃষ্টি, ঐতিহ্য রক্ষার পক্ষে না বিপক্ষে? আমার মা বোনেরা এখানে আছে, 8 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছে, 1 পয়সা বাড়তি কর আমাদের মা বোনেদের উপর রাখেনি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষ হয়ে যেভাবে দিন যাপন করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় গরিব কি জিনিস বোঝে। আর ভারতীয় জনতা পার্টি নির্বাচন এলে গরিব 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 গরিব, যেমন মালা জপি আমরা, সেনা 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 সেনা, এই হচ্ছে এদের পরিস্থিতি। গাছ দেখছেন, গাছপালা, গাছের পাশে থাকতে গেলে কি প্রয়োজন হয়? জল প্রয়োজন হয়, সূর্যের আলোর প্রয়োজন হয়। আমি একজন মানুষ, আমাকে বেঁচে থাকতে গেলে, আপনাদের বেঁচে থাকতে গেলে কি প্রয়োজন হয়? আমাদের অক্সিজেন প্রয়োজন হয়, জল, বাতাস, খাদ্য প্রয়োজন হয়। আর ভারতীয় জনতা পার্টিকে বেঁচে থাকতে গেলে দাঙ্গা প্রয়োজন হয়, সাম্প্রদায়িকতা প্রয়োজন হয়, 2 নম্বরী প্রয়োজন হয়, সেনার মিথ্যে দেশপ্রেম প্রয়োজন হয়। খালি জয় শ্রীরামের নামে এখন নাড়া দিলে আর স্লোগান তুললে বাংলার মানুষ খাচ্ছে না ভাই। তার কারণ কি? বাংলার মানুষ ধরে ফেলেছে আমরা জয় শ্রীরাম মানে প্রভু রাম,
আমরা রামকে অকাল বোধনের রাম হিসেবে চিনি, যে রাম স্বয়ং নিজের চক্ষুটা পর্যন্ত মা দুর্গার কাছে অর্পণ করেছিল। আরে রামচন্দ্র হবি পরে, আগে 14 বছর বনবাস করে ত্যাগ তিতিক্ষা নিষ্ঠা কৃচ্ছ সাধন শিখে এসো, তারপর রামচন্দ্র স্লোগান তোমরা মুখে নেবে। আর রাম আর বাম এখন এক হয়েছে। আর আমি আবার বলে যাই, বাংলার কাছে দুর্গা মা রয়েছে। আমি যখন মা দুর্গার পুজোর জন্য 28,000 ক্লাবকে আমাদের সরকার আর্থিকভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত নিল, তখন বিজেপি আর সিপিএম লেজ গুটিয়ে চলে গেল হাইকোর্টে। ইমাম ভাতা মুয়াজ্জেম ভাতা দিলে বলছে সংখ্যালঘু তোষণ। আমি চ্যালেঞ্জ করছি অন রেকর্ড, এখানে কটা ক্যামেরা রয়েছে? প্রায় 12টা ক্যামেরা রয়েছে, তোমাদের হাতে প্রায় মোবাইল রয়েছে। ইমাম ভাতা মুয়াজ্জেম ভাতা মমতা ব্যানার্জি করের টাকায় দেয়। ইমাম ভাতা মুয়াজ্জেম ভাতা মমতা ব্যানার্জি ওয়াকাফের টাকায় দিয়েছে, সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে, যার অধিকার এবং তার উপর প্রধান হক রয়েছে মুসলমানদের। করের টাকায় মমতা ব্যানার্জি কন্যাশ্রী দিয়েছে, রাস্তা করেছে, যুবশ্রী দিয়েছে, সবুজ সাথী সাইকেল করেছে, সার্কিট বেঞ্চ করেছে, ইঞ্জিনিয়ারিং কলেজ করেছে, পর্ষদ করেছে, মেডিকেল কলেজ করেছে, সুপার স্পেশালিটি হাসপাতাল করেছে, এসএনসিইউ করেছে, এসএনএসইউ করেছে, বৈতরণী করেছে, সমব্যাথী দিয়েছে। আর আমি যখন হিন্দুদের সর্ববৃহৎ উৎসব আমার জীবনে, আপনার জীবনের সব থেকে বড় উৎসব কি? সারা বছর দুর্গাপুজো অস্বীকার করতে পারবে কেউ? পারবে? এই দুর্গাপুজোয় বাংলার একটা ক্লাবকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদীর সরকার বা নরেন্দ্র মোদীর দল কোথাও একটা শুভেচ্ছা বার্তা দিয়েছে না। যেই দেখলো মমতা ব্যানার্জির সরকার 28,000 ক্লাবকে 10,000 টাকা করে আর্থিক সহযোগিতা করছে, পরের দিন সিপিএম কংগ্রেস আর বিজেপির লেজ গুটিয়ে হাইকোর্ট চলে গেল। মানে তুমি করলে চমৎকার আর আমি করলে বলৎকার, তুমি করলে রামলীলা আর আমি করলে ক্যারেক্টার ঢিলা। এই হয়ে গেছে নরেন্দ্র মোদী সরকারের উদাহরণ। আর ভাই, রামের নামে এসব চলবে না। তোমার রাম আর আমার, তোমার রাম আর তোমার বাম আর আমার মা দুর্গা, তোমার রাম আর তোমার বাম ফেটটি বেঁধে অস্ত্র হাতে মিছিল করে, আর আমার দুর্গা উন্নয়নের ডালি নিয়ে জলপাইগুড়ির সর্বহারাদের পেট ভরে। তোমার রাম আর তোমার বাম ব্যবহার করে শুধু ধর্ম আর করতে জানে শুধু দাঙ্গা। আমার দুর্গা সার্কিট বেঞ্চ, ইঞ্জিনিয়ারিং কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল দিয়ে জলপাইগুড়িকে করেছে চাঙ্গা। তোমার রাম আজকে একা, সাথে কেউ নেই, শুধুমাত্র একটি ইডি আর একটি সিবিআই। আমার দুর্গার সাথে গোটা দেশ, কাশ্মীর থেকে চেন্নাই। তোমার রামের যাবার পালা, ব্যাগ বস্তা গোটাও, আমার দুর্গা আসছে টেনে, ভাওতা বাজনা পালাও। 2019 বিজেপি ফিনিশ, আর 23শে মে 2019 নরেন্দ্র মোদী বুঝবে তৃণমূল কংগ্রেস কি জিনিস। এটা আমি আজকে সভা থেকে বলে যাচ্ছি। 22টা সিট যে দুটো আছে, বলে যাই যে দুগাছা আছে, সেটাও থাকবে না। সেটাও বাংলার মানুষ সাফ করে বাংলা থেকে বিদায় দেবে। একদিকে দার্জিলিং আর একদিকে আসানসোল, সেটাও রাখতে পারবে না। এটা প্রতিষ্ঠিত। দেখুন 2014 সালে দুটো জায়গায় এরা জিতেছিল, একটা হচ্ছে দার্জিলিং, একটা হচ্ছে আসানসোল। আসানসোলে দাঙ্গা করার চেষ্টা করেছে আর দার্জিলিং অশান্ত করার চেষ্টা করেছে। আপনি অস্বীকার করতে পারবেন? এই জলপাইগুড়িতে দাঙ্গা হয়েছে, এই আলিপুরদুয়ারে দাঙ্গা হয়েছে, এই কুচবিহারে দাঙ্গা হয়েছে, এই বালুরঘাটে হয়েছে, এই হুগলিতে হয়েছে, মেদিনীপুরে হয়েছে, দক্ষিণ 24 পরগনায় হয়েছে, বসিরহাটে হয়েছে, ব্যারাকপুরে হয়েছে। কোথাও হবে না। তৃণমূল কংগ্রেস শান্তিতে আছে, এরা সন্ত্রাসে আছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি শান্তিতে না আপনি সন্ত্রাসে, আপনি উন্নয়নে না আপনি অনাচারে, আপনি সাম্প্রদায়িকতায় না আপনি ধর্ম নিরপেক্ষতায়, আপনি বাংলার পক্ষে না আমি বাংলার বিপক্ষে। আর কথায় কথায় জয় শ্রীরাম আবার বলে যাই। একটু আগে বললাম, সিপিএম বলতো না ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা ভাত। এখন বিজেপিকে বলবে জয় শ্রীরাম, পেট্রোলের কেন 100 টাকা দাম, জয় শ্রীরাম, রান্নার গ্যাসের কেন 1000 টাকা দাম, জয় শ্রীরাম, শুধু কি দাঙ্গা করানো তোমার কাম, জয় শ্রীরাম। আর শেষে একটা কথা বলে যাবে, লাস্টে দেখবে যখন জবাব দিতে পারছে না, তখন বলবে জয় শ্রীরাম, 23শে মের পর তোমার আর থাকবে না নাম। এটা বলে দিয়ে যেতে হবে। আর ভারত মাতা কি জয় তো আমিও বলি,
আমি জানি না ভারত আমার মা না ভারত আমার পিতা, কিন্তু ভারত আমার অহংকার, ভারত আমার অলংকার, ভারত আমার পরিচয়, ভারত আমার গর্ব, ভারত আমার দেশ। তাই ভারত মাতা কি জয় তো আমিও বলি, আর ভারত মাতা কি জয়ের সাথে আরো দুটো কথা বলে যায়। ভারত মাতা কি জয় বিজেপির মনে এখন ঢুকে গেছে ভয়। ভারত মাতা কি জয়, মানুষের সাথে বেইমানি করলে এমনই হয়। ভারত মাতা কি জয়, বিভাজনের রাজনীতি বাংলায় আর নয়। আর ভারত মাতা কি জয়, 23শে মের পর বাংলা শুধুই তৃণমূলময়। আগামী দিন আপনারা আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরুন এবং যে যেখানে যে বুথের দায়িত্বে আছেন এমন করে আমাদের নির্বাচন লড়তে হবে। মাথায় রাখবেন, 1 ছটাক জমি এই 2 নম্বরই কোত্তার গুলোকে ছাড়া চলবে না। 23শে মে ভোট বাক্স খুলবে, পদ্ম ফুল চোখে সর্ষে ফুল দেখবে, আর মানুষের হৃদয়ে জোড়া ফুল আর তৃণমূল রয়ে যাবে। এটাই জলপাইগুড়িকে আজকে শপথ নিতে হবে। আর আমাদের প্রার্থী বিজয় চন্দ্র বর্মন, কিন্তু ভোটটা আপনারা মমতা ব্যানার্জিকে দিচ্ছেন, ভোটটা আপনারা মমতা ব্যানার্জিকে দিচ্ছেন। আমি আপনাদের কাছে আবেদন জানিয়ে যাচ্ছি যে আপনারা ভোটটা কোনো প্রার্থী বা কোনো প্রতীক চিহ্নে দিচ্ছেন না, ভোটটা বাংলার পক্ষে দিচ্ছেন, ভোটটা মমতা ব্যানার্জিকে দিচ্ছেন, ভোটটা জলপাইগুড়িকে দিচ্ছেন। এবং যে উন্নয়নের দিনে আজকে আপনারা আমাদেরকে আবদ্ধ করেছেন, আগামী দিন জলপাইগুড়ির সার্বিক উন্নয়নের দায়িত্বটা আজকে এই সভার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। আপনাদের খালি একটা অনুরোধ করব যে আগামী 18 তারিখ সকাল সকাল আপনাদের নির্ধারিত পোলিং স্টেশনে যাবেন, নিজের ভোট নিজে দেবেন, রাজনৈতিকভাবে বিজেপিকে কবর দেবেন, সিপিএমকে রুখে দেবেন, কংগ্রেসকে মুছে দেবেন, বাংলাকে এগিয়ে দেবেন, বিজয় চন্দ্র বর্মন এবং মমতা ব্যানার্জিকে জিতিয়ে দেবেন, মামাটি মানুষকে জিতিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আমার অগ্রজ, প্রবীণ, বর্ষিয়ান যারা রয়েছেন তাদের সকলকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমার সমবয়সী সহযোদ্ধা সতীর্থ যারা রয়েছে, যুব থেকে শুরু করে আমাদের মূল দল, সমস্ত শাখা সংগঠনের অঞ্চল বুথ স্তরের প্রতিনিধিরা যারা অমানবিক পরিশ্রম করে আজকের এই সভাকে সফল করেছেন, তোমাদেরকে সবুজ অভিনন্দন, ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে, আমার মা বোনেদের কৃতজ্ঞতা জানিয়ে আজকের সভা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জয় হোক বাংলার, জয় হোক জলপাইগুড়ি।